হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা এসটিটি এক্সামের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস। সেই ক্লাসে আজকে আমরা শিখতে চলেছি ভূগোল থেকে পৃথিবীর গতিসমূহ। তো পৃথিবীর গতিসমূহ আমাদের কীভাবে পড়তে হবে, কতটুকু পড়তে হবে, সেই বিষয়ে আজকে আমরা এখানে বিস্তারিত আলোচনা করব। তো পৃথিবীর গতিসমূহ, পৃথিবীর গতি এবং তাদের ফল। প্রাচীনকালে মানুষের ধারণা ছিল যে পৃথিবী স্থির এবং সূর্য পৃথিবীর চারদিকে ঘুরছে। ষোড়শ শতকে পোল্যান্ডের জ্যোতির্বিদ নিকোলাস কোপার্নিকাস প্রথম প্রমাণ করেন যে সূর্য স্থির এবং পৃথিবীর অন্যান্য গ্রহগুলি সূর্যকে কী করে প্রদক্ষিণ করে চলছে। পরে গ্যালিলিও, নিউটন প্রমুখ তাদের সমর্থন করেন। পৃথিবীর গতি সাধারণত দুইটি, একটা আহ্নিক গতি আর একটা হলো কি বার্ষিক গতি, ঠিক আছে, যাকে আমরা বলি আবর্তন গতি এবং পরিক্রমণ গতি। ওকে, এই দুটি গতি একসঙ্গে চলে, ঠিক আছে। তো এখানে আমরা পৃথিবীর আবর্তন গতি বা আহ্নিক গতি সম্পর্কে আলোচনা করব। পৃথিবী সূর্যের সম্মুখে নিজের অক্ষের উপর 24 ঘন্টায় একবার পশ্চিম দিকে থেকে পূর্বে পাক খাচ্ছে। কোনো একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা যেটাকে দেখি যে সূর্য পূর্ব দিকে উঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়, এটা কিন্তু ভুল। সঠিক কি, মানে পৃথিবী সূর্যের সম্মুখে নিজের অক্ষের উপর 24 ঘন্টায় একবার এই পশ্চিম দিক থেকে পূর্ব দিকে সে কন্টিনিউ পাক কাটছে, তাইকে বলে কি আবর্তন গতি। এর ফলে দিন রাত্রি হয়, তাই কি বলে হয় আহ্নিক গতি বা আবর্তন গতিও বলে। মানে দিন রাত্রি হয় বলে এর নাম কি আহ্নিক গতি। আর একবার আবর্তনের 24 ঘন্টার সময়কে বলা হয় কি সৌরদিন। তবে অন্য নক্ষত্র হিসাবে এই সময়কে নক্ষত্র দিন বলা হয়, ঠিক আছে, সৌরদিনকে। পৃথিবী একবার আবর্তন করতে ঠিক সময় নেই 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। মানে পৃথিবী যখন সূর্যকে প্রদক্ষিণ করে তখন সময় নেই কি 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। এই আবর্তনের বেগ পৃথিবীর সর্বত্র সমান না, কারণ পৃথিবীর পরিধি নিরক্ষীয় অঞ্চলে অধিক এবং মেরু অঞ্চলে কম। তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে যে পৃথিবীর পরিধি কোথায় বেশি কোথায় কম। বেশি হলো নিরক্ষীয় অঞ্চলে এবং কম হলো মেরু অঞ্চলে। এই কারণে নিরক্ষরেখায় এই বেগ সবচেয়ে বেশি, ঘন্টায় 1600 কিমি, এবং ক্রমশ হ্রাস পেতে থাকে প্রায় জিরোতে, ঠিক আছে। তো আমরা এখানে আর কি শিখব, আবর্তন গতির ফলাফল। আবর্তন গতি হলে কি কি হয়? আবর্তন গতির ফলে পৃথিবীতে দিন রাত্রি সংঘটিত হয়। আমরা জানি পৃথিবীর নিজস্ব কোনো আলো নেই, সূর্যের আলোতেই পৃথিবী আলোকিত হয়। গোলাকার হওয়ায় এই সামগ্রিক পৃথিবীর একসঙ্গে আলোকিত হয় না, ঠিক অর্ধেক অংশ একসঙ্গে আলোকিত হয় এবং বিপরীত অংশ অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে। এই আলোকিত অন্ধকারাচ্ছন্ন অংশের সীমারেখাকে বলা হয় ছায়াবৃত্ত। কোনো একটি স্থানে যখন আলোকিত অংশ থাকে তখন সেখানে দিন হয়, আর যখন থাকে না সেখানে কি হয়, রাত্রি হয়। আর কোনো স্থান যখন আলোকিত অংশ থেকে ছায়াবৃত্ত অতিক্রম করে অন্ধকারাচ্ছন্ন অংশে প্রবেশ করে তখন তাকে সন্ধ্যা হয়, এবং অন্ধকারাচ্ছন্ন অংশ থেকে আলোকিত অংশে প্রবেশ করলে তখন সেখানে কি হয়, সেখানে প্রভাত হয়, ঠিক আছে। তো লাইনটা কিন্তু খুবই ক্রিটিক্যাল লাইন। আমি আবারও পড়ছি, যে এখান থেকে বসে দেখো, আই থিঙ্ক সবগুলো লাইন পড়ার দরকারও নেই, যদি এতটুকু পড়ো হবে যে আবর্তন গতির ফলে পৃথিবীতে দিন রাত্রি সংঘটিত হয়। আমরা জানি পৃথিবীর নিজস্ব কোনো আলো নেই, সূর্যের আলোতে পৃথিবী কি হয়, আলোকিত হয়। গোলাকার হওয়ায় সমগ্র পৃথিবী একসঙ্গে আলোকিত হয় না, পৃথিবী গোল হওয়ায়, ধরো এখানে পৃথিবী এখানে আছে, গোল হওয়ায় তার এই পার্টটা শুধু সূর্যের রাইট পড়বে, কারণ সে এখন কন্টিনিউ কিন্তু ডাউন মুভ করছে। তার এই সাইডটা কিন্তু কি হবে, অন্ধকারাচ্ছন্ন থাকবে, এই কথা এখানে বলা হয়েছে। আর এই আলোকিত এবং অন্ধকারাচ্ছন্ন অংশের সীমারেখাকে কি বলা হয়, ছায়াবৃত্ত বলা হয়, ঠিক আছে। তো তারপর কি পড়বে, তারপর পড়বে কি এখানে, সূর্যোদয়ের ঠিক আগে ও সূর্যাস্তের ঠিক পরে বাতাসের ধূলিকণার সূর্যের আলো প্রতিফলিত হয়ে যে স্নান আলো চারদিকে ছড়িয়ে পড়ে তাকে বলা হয় কি উষা এবং গোধূলি। তারপর আবর্তন গতির ফলে নিয়ত বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোতের গতি বিক্ষেপ হয়।
পৃথিবীর আবর্তন গতির বেগ নিরক্ষরেখা থেকে মেরুর দিকে ক্রমশ হ্রাস পায় এবং পৃথিবীর পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করে। এই কারণে পৃথিবীর উপর কোনো গতিশীল পদার্থ যেমন বায়ুপ্রবাহ, সমুদ্র স্রোত প্রবাহিত হওয়ার সময় উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে যায়। একে ফ্যারাডের সূত্র বলে। ঠিক আছে, তো এই যে আবর্তন গতির ফলে নিয়ত বায়ু প্রবাহ এবং সমুদ্র স্রোতের গতি নিশ্চয়ই বিক্ষেপ হবে। কারণ এখানে দেখো মানে যত মেরুর দিকে ওঠা যাবে তত কী হবে, হ্রাস পাবে। ঠিক আছে, এবং পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। এই কারণে পৃথিবীর উপর কোনো গতিশীল পদার্থ যেমন বায়ু প্রবাহ, সমুদ্র স্রোতের কোনো প্রভাব ফেলে না। তাই একে কী বলা হয়, একে বলা হয় ফ্যারাডের সূত্র। ফ্যারাডের সূত্র অনুযায়ী উত্তর গোলার্ধে যদি বায়ু প্রবাহ যদি উত্তর গোলার্ধের ডান দিকে হয় এবং দক্ষিণ গোলার্ধে কী হয়, দক্ষিণ গোলার্ধে বাম দিকে হয়। ওকে, এই জিনিসটা মনে রাখবে। তো পৃথিবীর আবর্তনের ফলে পৃথিবীর যে অংশে চন্দ্রের সম্মুখে আসে সেই অংশে জল ফুলে ওঠে এবং জোয়ার হয় এবং তার সম্মুখীন অবস্থা অঞ্চলে জল নেমে গিয়ে ভাটা হয়। আহ্নিক গতির ফলে সময় গণনার সুবিধা হয়। পৃথিবীর একবার পূর্ণ আবর্তন করতে সময় লাগে 24 ঘন্টা। এই 24কে ভাগ করে একটি ভাগকে 1 ঘন্টা, 1 ঘন্টায় 60টি দিয়ে ভাগ করলে একটি ভাগকে 1 মিনিট, আবার 1 মিনিটকে 60 দিয়ে ভাগ করলে পাওয়া যায় এক ভাগকে 1 সেকেন্ড দ্বারা হয়। ঠিক আছে, পৃথিবীর আবর্তন করছে বলে পৃথিবীর সর্বত্র সূর্য আলো পৌঁছায়। এই গতি না থাকলে পৃথিবীর অর্ধেকাংশ সবসময় আলোকিত থাকতো না এবং বাকি অর্ধেক অংশ চিরকাল অন্ধকার থাকতো। ঠিক আছে, এই কথা এখানে বলেছে যে মানে যেই দিকে সূর্যের লাইট পড়ে সেখানে কিন্তু সূর্যের দিন হয়, মানে লাইটের পরে দিন হয়, আদারওয়াইজ বাকি সাইড কিন্তু কি হয়, এখানে চিরকাল অন্ধকার থাকতো। এই গতি আছে বলে পৃথিবীর কেন্দ্রস্থলে গঠিত লোহার চুম্বকের ন্যায় শক্ত বস্তুকে আকর্ষণ করে। আবর্তন গতির ফলে দিক নির্ণয় করা সম্ভব। সূর্য যেদিকে ওঠে সেই দিকে পূর্ব দিক ধরে বাকিগুলি দক্ষিণ দিকগুলি নির্ণয় করা হবে। পৃথিবীর পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে বলে পূর্ব দিকের দেশগুলিতে আগে সূর্যাস্ত ও সূর্যোদয় হয়। জাপানে সবার আগে সূর্যোদয় হয় বলে জাপানকে উদীয়মান সূর্যের দেশ বলা হয়। জাপানে সবার আগে সূর্যোদয় হয় বলে জাপানকে উদীয়মান সূর্যের দেশে বলে। ঠিক আছে, মানে উদীয়মান সূর্যের দেশ। ঠিক আছে, একথা এখানে বলা হয়েছে। আবর্তন গতির জন্য পৃথিবীতে উদ্ভিদ প্রাণী জগতের সৃষ্টি হয়, কারণ আলো ও অন্ধকারের মাধ্যমে সমগ্র পৃথিবীতে তাপের সমতা রক্ষিত হয়। তো এই যে আজকে ছোটো ভিডিও আবর্তন গতি সম্পর্কে তোমাদের সাথে ডিসকাস করলাম, কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্টে জানাবে। তো দেখা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে, এবং তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশনকে অল প্রেস করবে। ওকে, ধন্যবাদ সবাইকে।